বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের পক্ষ থেকে একবার আবার লাইভে আসা, মানে কয়েকটি বিষয়, আশ্চর্যজনক বিষয়, যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। সেই বিষয়টিকে আপনাদের জানানোর জন্য এই লাইভটা করা। এই তথ্যটি মানে অনেকদিন আগেই তথ্য ছিল, আজ আমি একটি তথ্য হাতে পেয়েছি, কাগজপত্র হাতে, মানে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে কি মারাত্মক দুর্নীতি হয় জানি, কালোবাজারি হয় আমরা জানি, চুরি ছাঁচড়ি, চিটিংবাজি, বাটপারি এসবগুলো হয় আমরা জানি, কিন্তু এই যে মানে সেই মারাত্মক রকমের কি বাটপারি, যে এত বড় জালিয়াতি জলজ্যান্ত চোখের সামনে প্রকাশ পরিষ্কার, অথচ তা সত্ত্বেও এই ধরনের মামলা টিকে আছে কোর্টে। এরকম জানার পরেও বড় বড় যে সমস্ত আধিকারিক আছে আমাদের, যে ডিপার্টমেন্টের, শিক্ষা ডিপার্টমেন্টের, মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে বলি, তাদের কাছে এরকম তথ্য চলে এসেছে, তাদের হাতেও রয়েছে পেপার, তা সত্ত্বেও এই সমস্ত ভুতুড়েদের এগেনস্টে কেন মামলা হচ্ছে না, এটা একটা মানে মারাত্মক আশ্চর্য ব্যাপার। এফআইআর কেন হচ্ছে না, এবং এফআইআর কেন এরা এখনো গারদের চলে যাচ্ছে না, জেলের মানে ভিতরে যাচ্ছে না, এটা একটা ভাববার বিষয়। আপনারা সকলেই জানবেন যে ভুতুড়ে শিক্ষক যে আমরা মাদ্রাসার ইতিহাসে একটা কালো অধ্যায়। বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম কি এবং কি করেছে সে পুনরাবৃত্তি আমি আর করতে চাইছি না, আপনারা সকলেই জানেন। মাদ্রাসার ইতিহাসে একটা হচ্ছে মাইলস্টোন, আজ পর্যন্ত মাদ্রাসার ইতিহাসে যা যাবতীয় আমাদের যে মানে অসাধ্য সাধন, ইম্পসিবল অ্যাচিভমেন্ট, সবকিছু বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের দৌলতি হয়ে এসছে। সে সুফল বা আমরা সকলেই ভোগ করছি। সমস্ত শিক্ষক, সে মাদ্রাসার সাথে জড়িত সকলেই, বিভিন্ন সংগঠনের মানে যারা আছি আমরা সবাই, যে যার সংগঠন হয়তো করতে পারি বেনিফিট, কিন্তু আমরা সবাই নিচ্ছি, সে নিই, ঠিক আছে। কিন্তু মাদ্রাসার ভুতুড়ের বিষয়ে যে অবস্থান, সেটা আজ পর্যন্ত কোনো সংগঠন আজও ক্লিয়ার করেনি তারা কি চাইছে। এই ভুতুড়ে নিয়ে দীর্ঘদিন যে ফোরাম লড়াই করে আসছে এবং আজও করে যাচ্ছে, ভবিষ্যতেও আশা করি আমরা করব যদি আপনাদের সহযোগিতা থাকে। কি মাদ্রাসায় ভুতুড়ে কি, এসএসসির যে 26,000 চাকরি গেছে, এই চাকরি যাদের চলে গেছে এটা সকলেই জানে। এদের প্যানেলের গন্ডগোল ছিল, এখানে মানে আপনার বৈধ এবং অবৈধ ব্যাপার ছিল, আবার জালিয়াতি করে কারা চাকরি পেয়েছে, টেন্টেড এবং আনটেন্টেড, তার জন্য সকলের প্যানেলটা বাতিল হয়েছে। যে বাতিল হোক, যে যোগ্য অযোগ্য যারাই চাকরি পাক, কিন্তু সকলেই কিন্তু গেছে স্কুলে। এই 26,000 চাকরি যে মানে বাতিল হয়েছে, যে শিক্ষক তাদের যোগ্য ছিল অযোগ্য সংমিশ্রণে যে প্যানেলটা গোজা মিলে লাস্টে সুপ্রিম কোর্টও বাতিল করে দিল 26,000 চাকরি। রাস্তায় আন্দোলন করছে, মামলা মোকদ্দমা চলছে, আমরা ফোরামের পক্ষ থেকেও তাদের মামলা মোকদ্দমার সাথে আমরা জড়িয়ে আছি। কিন্তু এটা ধ্রুব সত্য, সে যোগ্য হোক অযোগ্য হোক, 26,000 চাকরি 7-8 বছর চাকরি করার পর চলে গেলেও এরা কিন্তু সকলেই স্কুলে গেছে, এরা পরিশ্রম করেছে, লেবার দিয়েছে। হ্যাঁ, কেউ এবার অযোগ্য হয়তো সে পড়িয়েছে কি ভুলিয়েছে সেটা পরের কথা, কিন্তু স্কুলে গেছে তারা সময় করে, যে নিয়মে স্কুল হয়। তারপরে এদের চাকরি গেছে, এদের দেখেছে, এরা শিক্ষক ছিল, ছাত্রছাত্রী দেখেছে, তাদের স্টাফেরা দেখেছে, সকলে দেখেছে। আর মাদ্রাসার ভূতের ক্ষেত্রে সেটা কি, মাদ্রাসার ভূতের ক্ষেত্রে সেটা আমরা জানি, এরা এমন ধরনের জিনিস, মানে ভূতুরে মানেটা কি, ভূত মানে সকলে সচরাচর আমরা জানি, ভূতকে আমরা সচরাচর চোখে দেখতে পাই না। ভূতে গাছে টাছে মানে ঘুরে ঘুরে বেড়ায়, হয়তো অসুরেরই আত্মা, কেউ মাঝে মাঝে দেখতে পাই। হ্যাঁ, দেখতে পাই, এই ভূতুরেদের দেখতে পাই, মানে মাদ্রাসার ভূতুরেদের দেখতে পাই একটাই মানে সংস্থা, এবং হচ্ছে যেটা হচ্ছে কোম্পানি। সেই কোম্পানি হচ্ছে আবু সোহেল অ্যান্ড কোম্পানি, আহমদ হাসান সন্স আবু সোহেল অ্যান্ড কোম্পানি। এরাই একমাত্র ভুতুরে কারা দেখতে পারে, মানে ভুতুরেদের যে বড় বড় ওঝা, মানে ভুতুরেদের বাপ দাদা যাদের বলা চলে, যার ওঝা, এই হচ্ছে আবু সোহেল অ্যান্ড কোম্পানি। এরাই বলতে পারবে পশ্চিমবঙ্গের কোন মাদ্রাসায় কে ভুতুরে, কে মানে হচ্ছে শরীরী অশরীরী। কেন সমস্ত রিক্রুটমেন্টটাই ইনাদের দৌলতে, ইনাদের কারসাজিতে পশ্চিমবঙ্গে যে মাদ্রাসায়, বিভিন্ন মাদ্রাসায় মোটামুটি 900 কত কাছাকাছি, যে 700 কত ভুতুরে নিয়োগ হয়ে গেছে ইনাদের দৌলতে সেটা। এবং এই ভুতুরেরা মামলা মোকদ্দমা করেছে, যে সরকারের কাছে এটাই যে জানিয়েছে কোর্টে, যে বারবার যে আমাদের কয়েকশো কোটি টাকা করে প্রায় 10-12 বছর ধরে, 2014 সাল থেকে, তারা 15 সাল থেকে, কেউ 16 সাল থেকে দেখিয়েছে, এরিয়ার বিল সমেত কয়েক লক্ষ টাকা করে তারা পাবে, এবং সরকারের টোটাল সর্বসাকুল্যে 700 জন ভুতুরের মোটামুটি আপনাদের কয়েকশো কোটি টাকা বার হয়ে যাবে।
এবং এর মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলায় ওরা হেরেছে। সুপ্রিম কোর্টের রায় হয়েছিল, মাননীয় অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দের নেতৃত্বে একটা বেঞ্চ গঠন হয়েছিল। সেই ভুতুড়েদের কারা ভুতুড়ে, তাদের ডকুমেন্টস পেশ করতে হবে, তারা আদৌ মাদ্রাসায় চাকরি করছে কিনা। সেই না আমরা সকলে জানি যে তারা কেউ আসেনি, হাজির হয়নি, তারা যে আসলেই শিক্ষক ভুতুড়ে নয়, এবং সার্টিফিকেট তাদের অরিজিনাল, তারা অরিজিনাল প্রসিডিওর মেনটেন্স করে যে চাকরি পেয়েছিলেন সেই সম্বন্ধে কোনো তারা তথ্য দিতে পারেনি। ওই হেয়ারিং এ তারা হাজির হয়নি। তাই সেই মাননীয় দেবপ্রসাদ সেটের বেঞ্চ তাদের পুরোটাই ব্যক্তিগতভাবে রিপোর্ট করে টোটাল ভাবেই তাদের বাতিল করে দিয়েছিল সেই সময় কোর্ট। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যারা ফ্রড করে চাকরি করছি বলে 5-10 বছর ধরে যে দাবি করেছিল, সেই সময় যদি সংশ্লিষ্ট যে সমস্ত দপ্তরের আধিকারিকরা ছিলেন, তারা যদি এফআইআর করতেন যে ফ্রড করে চাকরি নিতে এসেছো, এত বছর এরিয়া সরকারের ভান্ডার থেকে এত কোটি টাকা তছরূপের যে একটা বড় চক্রান্ত, গভীর ষড়যন্ত্র তার সঙ্গে যুক্ত ছিল, হয়তো থাকতেই পারে, প্রভাবশালী নেতা মন্ত্রীর একটা অংশ থাকতে পারে, আমরা থাকতে পারলে সাহস হয় কি করে যে জীবনে চাকরি করেনি, মিথ্যে কাগজ দাখিল করে চাকরির জন্য যারা দাবি করে কয়েক লক্ষ টাকা, এটা কম সাহসের দরকার হয় না। কম সাহসের দরকার না। 2-4-5 টাকার এদিক ওদিক কেলেঙ্কারি হলে মানুষের বুক কেঁপে যায়, তার অবস্থা খারাপ হয়ে যায়। যে এত কোটি টাকার কেলেঙ্কারি যারা করছে, তাদের ভিতরে যে পিছনে বড় রকমের হাত যে নেই, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। সেই সমস্ত রাজ্যের ভুতুরেদের যে ডিপার্টমেন্টের মেন, সেই আমরা জানি আবু সেল অ্যান্ড কোম্পানি, একটি আশ্চর্য রকম তথ্য দিলে বুঝতে পারেন এই ভুতুরেরা আবার আমরা মামলা করছি, বিভিন্ন মামলা হয়েছে কোর্টে, তারাও মামলা গেছেন বিভিন্ন বেঞ্চে এবং মাইনের ডিমান্ড করেছেন। সুপ্রিম কোর্টের একটা বেঞ্চ তাদের সরকার মাইনে কেন দেবে না তার হলফনামা দিতে বলেছে। সেই মামলা দীর্ঘমেয়াদী চলছে। তাহলে এরা বলেছিল কি 2014 সাল বা 15 সালের পর থেকে সার্ভিস কমিশন যখন অবৈধ হয়েছিল, সেই গ্যাপ সময়ে যা কমিটির মাধ্যমে জিওর বার করে যে রিক্রুটমেন্ট হওয়ার কথা ছিল, সেই অল্প সময়ের মধ্যে পুরো প্রসিডিওর কমপ্লিট করা যায় না রিক্রুটমেন্টের। সেটা আমরা সকলেই জানি যে 14 দিনের গ্যাপের ব্যবধানে এরা কিভাবে নিয়োগ করেছিল, ওরাই বলতে পারবে কারা ওদের সাথে ছিল। তারপরেও অনেকে ফট করে বলেছে ভুতুরে চাকরি আমরা করি, এবং এইভাবে সংখ্যাটা দীর্ঘদিন বাড়ছে, একটার পর একটা মামলা হচ্ছে, 6 লাভ হয়ে যাচ্ছে। কয়েক সংখ্যাটা যে কত সই দাঁড়াবে তার ঠিক নাই। এদের বুক কাঁপছে না, এত বড় অপরাধ করতে এদের বুক কাঁপছে না। এইভাবে চলছে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মাদ্রাসা ইতিহাসে কালো দিন চলছে, একটা কালো অধ্যায় হচ্ছে, যার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে বেঙ্গল মাস এডুকেশন ফোরাম। ভুতুরেদের ভূত ছাড়াবার জন্য মাঝে মাঝে ওষুধ পড়ছে, জল পড়া, তেল পড়া, কঞ্চি পড়া দেওয়া হচ্ছে, আবার এরা অন্ধকারে হাজির হয়ে যাচ্ছে, আবার কিছুদিন বাদে আবার এরা একটা আলাদা রূপ নিয়ে হাজির হচ্ছে। মারাত্মক ব্যাপার। এরম একটা ডকুমেন্টস আমি আপনাদের সামনে পেশ করছি, আমরা দেখবেন যে সবই তো খেল, যা কিছু হয়েছে সবই তো আপনাদের মেদিনীপুরের ব্যাপার, সবই পূর্ব মেদিনীপুর হচ্ছে আতুর ঘর। ভুতুড়েদের যা আতুর ঘর, ভুতুড়েদের যে মেন সোর্সটা, ভুতুড়েদের বড় বাবা রোজা বলুন, যাই বলুন, সবই পূর্ব মেদিনীপুরে কাঁথিয়ান সন্স কোম্পানি যারা আছে। মালদারপুর হাই মাদ্রাসা বলে একটি পূর্ব মেদিনীপুরের মাদ্রাসা আছে। মালদারপুর হাই মাদ্রাসায় এই একটা কাগজ দেখেছে আপনাদের, এটা হচ্ছে ক্যান্ডিডেটের নাম হচ্ছে আপনার সালেহা খাতুন। সালেহা খাতুনকে অ্যাপয়েন্টমেন্ট করছে কত থেকে 2/12/2015, 2/12/2015 সালে, 2/12/2015 সাল, ভালো করে লেখা আছে দেখে নেন। 2/12/2015 সালে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করছে ওই মালদা মাদ্রাসার নাম হচ্ছে মালদারপুর হাই মাদ্রাসা। অ্যাপয়েন্টমেন্ট লেটারে ইস্যু করছেন, ভালো করে তারিখটা দেখুন, 2/12/2015 সাল লেখা আছে, দেখুন 2/12 আমি ধরছি সামনে করে, 2015 সাল। সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারে সালেহা খাতুনের ডিগ্রি কি দিচ্ছে এই পাশে লেখা আছে, একবার আমি বলে দিচ্ছি। ডিগ্রিটা লেখা আছে বিএ ডিএলএড, দেখুন এইখানে লেখা আছে বিএ এবং ডিএলএড ডিগ্রিটা, বিএ ডিএলএড ডিগ্রি অ্যাপয়েন্টমেন্ট লিখে পাঠাচ্ছে সালেহা খাতুনের। সেটা কত সালে? 2/12/2015 সালে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করছে মালদারপুর হাই মাদ্রাসা। যে সালেহা খাতুন, তাকে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করা হলো তার আপনার ওই বিএ ডিএলএড ডিগ্রিতে 2/12/2025। তারপরে তদন্ত করে দেখা যাচ্ছে আদৌ এর ডিগ্রি ঠিক আছে কিনা। 2/12/2015 সালে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করে দিল সেই মাদ্রাসার সেক্রেটারি। সেই মাদ্রাসার সেক্রেটারির নামটাও আমি বলে দিচ্ছি। সেই মাদ্রাসার সেক্রেটারি হচ্ছে আপনার
এর নামটা ঠিক বোঝা যাচ্ছে না, সে যাই হোক, সে সেক্রেটারি আদৌ সেও ভূতুরে কি সে বলতে পারছি না। এখন এই মাদ্রাসার বর্তমান সেক্রেটারি হচ্ছেন এই সারিয়া খাতুনের হাজবেন্ড ওয়াসিম রহমান, যে অ্যাপয়েন্টমেন্টটাকে করেছিল তখন এখন যিনি সেক্রেটারি তিনি আছেন এই যে সালিয়া খাতুন, যাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল 2/12/2015 সাল, তার হাজবেন্ড হচ্ছে বর্তমানে সেক্রেটারি। এবং এই সালিহা খাতুনের দাদা, তার নাম হচ্ছে হাবিবুর রহমান, তিনি পূর্ব মেদিনীপুর মানে কাঁথি ডিপিএসসির চেয়ারম্যান, মানে প্রাইমারি বোর্ডের বর্তমান পূর্ব মেদিনীপুর জেলার চেয়ারম্যান। মানে তার হচ্ছে জ্ঞাতি গোষ্ঠী যাকে বলে সালেহা খাতুন, তাকে 2/12/15 সালে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করা হচ্ছে বিএ ডিএলএড ডিগ্রিতে মালদারপুর হাই মাদ্রাসা পূর্ব মেদিনীপুরে। এইবার দেখা গেল তার ডিএলএড ডিগ্রিটা কবে। এই সালিহা খাতুনের যে ডিএলএড সার্টিফিকেট, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে যে ডিএলএড সার্টিফিকেট পেয়েছে, সেই সার্টিফিকেট হচ্ছে 23 মানে 23 আগস্ট 2017। দেখুন এখানে লেখা আছে, তার এই সাইটে লেখা আছে, ভালো করে দেখুন, আপনারা দেখতে পাবেন এই নিচটা লেখা আছে 23 আগস্ট 2017 সালে ডিএলএড ডিগ্রি। 23 আগস্ট 2017 সাল হচ্ছে তার ডিএলএড ডিগ্রি। তাকে 15 সালে অ্যাপয়েন্টমেন্ট করছে, ডিএলএড ডিগ্রি রয়েছে যেটা প্রাইমারি বোর্ডের মানে যে ডিগ্রিটা হয়, আর অথচ তার অ্যাপয়েন্টমেন্ট লেটারে তার ডিএলএড ডিগ্রিটা সে পাচ্ছেন সালিহা খাতুন 2017 সাল, 2 বছর বাদ, 2 বছর আগেই 15 সালে ডিএলএড ডিগ্রিতে তার অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করা হলো। তার মানে জালিয়াতির একটা লিমিট থাকা চাই। কত বড় বুকের পাটা, কত বড় 2 নম্বরী লোক হলে তারা এই জালিয়াতিটা করতে পারে। এই মানে হচ্ছে মান্দারপুর হাই মাদ্রাসা যে ম্যানেজমেন্ট কমিটি, এবং ওই সালিহা খাতুনের যে ব্যাকগ্রাউন্ডটাও সেটাও বলে দিলাম। তার হাজবেন্ড এখন হচ্ছে এই মাদ্রাসারই সেক্রেটারি, এবং তার দাদা হচ্ছে ডিপিএসসি প্রাইমারি যে চেয়ারম্যান সেরকম। তিনি এখন পার্টির আরো অন্যান্য পদের জন্য চেষ্টা করছেন, সেটা পরের কথা। তাহলে বুঝতে পারছেন ভুতুরেদের জালিয়াতি কতটা। অ্যাপয়েন্টমেন্ট লেটারে 1 ডিগ্রি, অথচ সেই ডিগ্রি পাচ্ছে সে 2 বছর পর। এইভাবে চলছে ভুতুরেদের চরম অরাজকতা। এবং এত বড় ফ্রড, এই এত বড় একটা মানে 2 নম্বরই কাগজপত্র তার হাতে এসেছে। তাহলে আমরা কি চাইবো, এই ধরনের যারা ভুতুরের শিক্ষক বলে দাবি করছে, কাগজপত্র জালিয়াতি করে ব্যাকডেটেড কাগজপত্র 1 ডিগ্রি ইস্যু করছে যখন, তখন তার বয়স নাই, সেই ডিগ্রি নেই, যে মানে অ্যাপয়েন্টমেন্টে সে জয়েন করছে, পরবর্তীতে 4-5 বছর বাদে সেটা কি করে সেই কাগজপত্র করে তারা আবার ডি অফিসে অ্যাপ্রুভালের জন্য চেষ্টা করবে, বা কোন সাহসে আবার সুপ্রিম কোর্টে গিয়ে তারা বলছে যে আমাদের বেতন দেওয়া হোক, আমরা সঠিক ওয়েতে আমরা চাকরি পেয়েছি। আর এরাম জানার পরেও মানে বহু কিছু আধিকারিক বহু চেষ্টা করছেন যাতে এইভাবে ধরা পড়ে ফ্রড জালিয়াতিগুলো। আবার তা সত্ত্বেও এত বড় জালি থাকতেও মানে বড় সংশ্লিষ্ট দপ্তর যারা রয়েছেন তার পক্ষ থেকে কোনো এফআইআর নেই, কোন রকমের তদন্ত নেই, বহাল তবিতে ঘুরে আছে, বরঞ্চ তারা একটার পর একটা মামলা করে যাচ্ছে। কি করে তারা বেতন পায়? এই যে এত বড় 2 নম্বরই এখনো চলছে, কাদের সহযোগিতায় পিছনে কারা রয়েছে আমি বললাম, বুঝতেই পারলেন কারা কি পদে রয়েছে। সেই ধরনের আমলা বা প্রভাবশালী লোকেদের ভাইজি জ্ঞাতি গোষ্ঠী, ছেলে বউ, শালা শালি, আরও অনেকে থাকতে পারে, তারা চাকরির জন্য ভূতরে হিসাবে মোটামুটি পশ্চিমবঙ্গের মাদ্রাসায় আছে। তাই আপনাদের কাছে অনুরোধ, বেঙ্গল মাস্টার এডুকেশন ফোরামের আমাদের পক্ষ থেকে লড়াই চলবে। আগামীতেও আমাদের সামনে তথ্য প্রকাশ করে দিলাম, কাগজপত্র আমাদের হাতে এসেছে। এই কাগজপত্র নিশ্চয়ই সংশ্লিষ্ট আধিকারিকদের হাতেও আছে, এবং তারা কি করছে না করছে সেটা দেখার আমরা লক্ষ্য রাখছি। এই পেপার দেখে আগামীতে যারা এর সহযোগিতায় আছে, যে যারা বুঝতেই পারছেন, দুর্নীতির একটাই পরিণাম লাস্টে জেল। দুর্নীতির একটাই পরিণাম লাস্টে জেলের ভাত তাকে খেতে হবে, এটা আমরা সকলেই জানি। কেন আমাদের রাজ্যের ইতিহাসে সেটা আমরা দেখে নিয়েছি। বহু নেতা মন্ত্রী আমরা জেল খেটে 2 বছর 3 বছর বাদে বার হচ্ছে। বড় বড় প্রভাবশালী যদি এই হাল হয়, আর যারা চুনোপুটির সাথে যুক্ত থাকবে তাদের যে কি হাল হবে একদিন না একদিন সে হতে পারে। ফোরামের লড়াই চলবে, তার জন্য ফোরামের নেতৃত্বকে নানা রকম হুমকির সম্মুখীন হতে হচ্ছে। বিভিন্ন হুমকি আসছে, প্রাণে মেনে দেওয়ার হুমকি বিভিন্ন করছে। কেন কোটি কোটি টাকার কেলেঙ্কারি যদি কোনো কারণে না পায়, এই এত কোটি টাকা তারা কিছু টাকা তো ইনভেস্ট করেছে চাকরি দেওয়ার নাম করে, বহু টাকা বাজার থেকে তুলেছে, কোটি কোটি টাকা। ইনকেস যদি তরি তাদের ডুবে যায়, বারবার চেষ্টা করছে। এইভাবে চেষ্টা করতে করতে বারবার তাদের ওই ভূতুরে যারা নিয়োগ হচ্ছে তাদেরও তারা বলছেন চাকরি তোমাদের হবে, কোনো চিন্তা নাই। এইভাবে এরিয়ার বিল সমেত তাদের বারবার করে করে পাঠাচ্ছে যে এরিয়ার সময় আমরা কোর্টে এত এরিয়ার
পাবো। আর ওই যারা ভুতুরে এর মাধ্যমে যারা মানে চাকরি পেয়েছে তারাও আশা করে আছে, কিন্তু তাদের বেতন আজও হয়নি। আপনারা, আমি ভুতুরে যারা আছেন তাদের পরিষ্কার করে বলে দিই, এই চক্রান্ত, এই কাঁথি চক্রের ফাঁদে পা দিয়ে আপনারা বহু টাকা দিয়েছেন চাকরির আশায়, ব্যাকডেটেড কাগজপত্র করেছেন, মানে ফ্রড কাগজ, জালিয়াতি কাগজ, মানে ভুলভাল কাগজ মানে দাখিল করেছেন, অনেক মিথ্যে জালজুচ্চুরি আছে। আপনারাও জানেন জেল তো একদিন আপনাদের হবে, আর আপনাদের বেতনও হচ্ছে না। আর ওরা বেতনের স্বপ্ন দেখিয়ে এরিয়ার সময় তাতে লক্ষ টাকা পাবে বলে একটার পর একটা ডেট কভার হয়ে যাচ্ছে। দুদিন বাদে দেখবেন আপনাদের বয়সটা পার হয়ে গেল 60 বছর, বেতন আপনারা পেলেন না। ওরাও স্বপ্ন দেখে আপনাদের থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আরাম করে ভোগ করে যাচ্ছে, র্যালিস করে লাইফ কাটাচ্ছে। এরপরে আপনাদের স্বপ্ন দেখবে আপনাদের পেনশনের এরিয়ার দেবে, আপনাদের বেতনের এরিয়ার যেমন বলছে, পরবর্তীকালে বলে পেনশনের আপনাদের এরিয়ার দেওয়া হবে, কোনো চিন্তা নেই। তাই যারা ভুতুরে ওই ফাঁদে পা দিয়েছেন, এখনো ভালো যদি চান, জেলের যদি ভাত খেতে না চান, তাহলে ওই ফাঁদে, কাঁথি চক্রের ফাঁদে পা দেবেন না। যে যার গুটিয়ে নিয়ে, নিজের ঝুলা গুটিয়ে নিয়ে যে যার বাড়িতে চলে আসুন। ভুতুরে খপ্পরে আর থাকেন না, ভালোভাবে মানুষের বাঁচার চেষ্টা করুন, ভালোভাবে পরীক্ষার মাধ্যমে চাকরি পাওয়ার চেষ্টা করুন। এটা একটা গেল এক ইস্যু। আরেকটি ইস্যু আমি হুগলি জেলার জন্য বিশেষ করে বলছি। আপনারা জানেন আমাদের হুগলি যে ডিআই অফিসটা, কিছুদিন আগে মাদ্রাসায় গ্রুপ ডি রিক্রুটমেন্ট হয়েছে, 292টি পোস্টে পশ্চিমবঙ্গের বিভিন্ন মাদ্রাসা কম বেশি পেয়েছে। আমি আমার মাদ্রাসায় একটা গ্রুপ ডি পেয়েছি, মানে রিক্রুট আমার হয়েছে। এরকম অনেক মাদ্রাসা হুগলিতেও হয়েছে, কিছু মানে 14 থেকে 15 জনা গ্রুপ ডি 14-15 মাদ্রাসায় পেয়েছে। মুর্শিদাবাদ, মালদা, বিভিন্ন জেলায় গ্রুপ রিক্রুটমেন্ট হয়েছে। অ্যাপ্রুভালের চরম সমস্যা হচ্ছে, অ্যাপ্রুভাল অনেকের হয়নি, করতেও পারেননি, কারণ একটা জটিল সমস্যা সৃষ্টি করে দিয়েছে। কি পুলিশ ভেরিফিকেশন করতে হবে এবং তাদের মেডিকেল ক্লিয়ারেন্স যে সার্টিফিকেট সুস্থ আছে কিনা মেডিকেল টিম তাদের চেক আপ করবে, দিয়ে তাদের তারপরে অ্যাপ্রুভাল হবে, নাহলে অ্যাপ্রুভাল আসলে হয়তো সকলের হয়ে যেত। এইভাবে আমাদের হুগলি জেলার পক্ষ থেকে একটা মেডিকেল টিমের আমাদের যে এআই আছেন তিনি একটা ব্যবস্থা করে দিয়েছিলেন এবং তাদের মেডিকেল চেক আপ, সে মারাত্মক মেডিকেল চেক আপ হয়েছে। মানে সমস্ত 14 থেকে 15খানা ডাক্তার তাদের দেখিয়েছেন, সব রকমের রিপোর্ট, বহু ব্যাপার। মানে যে কোনো যেভাবে ডাক্তারের চেক আপ করছে, 14-15টা যদি ডাক্তার দেখে, আমার মনে হয় একটানা বর্তমান যা যুগ পরিস্থিতি, কোনো মানুষের যদি ভালো রকম চেক আপ হয়, কারোর না কারোর কোনো না কোনো রোগ বাসা আছে, রোগের বাসা বেঁধে আছে শরীরে, কোনো না কোনো রোগ থাকতেই পারে। ক্রনিক ডিজিজও কারোর থাকতে পারে, প্রেশার তখন সকল কারো হয়তো, সুগারও থাকতে পারে, প্রেশার থাকতে পারে, থাইরয়েড থাকতে পারে, থাকতেই পারে, অন্যান্য ডিজিজও থাকতে পারে। 14 থেকে 15টা করে ডাক্তার তাদের চেক আপ করেছেন, একেবারে পায়ের নখ থেকে চুল অবধি চেক আপ হয়েছে। যে যার ডিপার্টমেন্টের যে ডাক্তার, যে যার স্পেশালিস্ট সব দেখেছে এবং তারা সার্টিফাই করেছে। এইভাবে একটা মেডিকেল হয়েছে। যেভাবে ডাক্তাররা মেডিকেল টিম মধ্যে যে সবকটা ডাক্তার, লাস্টে পাগলের ডাক্তারও দেখেছে শুনলাম, যে পাগলের ডাক্তার আছে আদৌ পাগল কিনা সেটাও চেক আপ হচ্ছে শেষে, ওটা অবশ্য মানে কি অবস্থা দিয়ে এবার তাদের করেছে, সার্টিফিকেট দিয়েছে। কোনো না কোনো যদি কারোর রোগ থাকে, যদি বলে সে ডিসকোয়ালিফাই হয়েছে, তার চেক আপে মানে হয়নি, সে পাস করতে পারেনি, তাহলে তার অ্যাপ্রুভালটা কি হয় বলতে পারছি না। পুলিশ ভেরিফিকেশনের একটা 2 রকমের প্রসিডিউর আছে, কেউ অনলাইনেও করেছেন, কেউ এতে ম্যানুয়ালি যেভাবে হয় সেভাবে করেছেন। আমি কোনো রকমে আমার যে ক্যান্ডিডেট পেয়েছিল বহু, তার আমাদের হুগলি যেহেতু পুলিশ ভেরিফিকেশন যে যার ভাবে করেছে সেটা তারা ক্যান্ডিডেটরাই করেছে। আমি আমার মতন করে আমরা কাগজপত্র সাবমিট করেছিলাম, তার একটা পেয়েছি সার্টিফিকেট এবং তাদের মেডিকেল সার্টিফিকেটও তারা দিয়েছে। সেই দাখিল করে খুব কষ্টে আমাদের হুগলি ডিআই অফিস থেকে আমার ক্যান্ডিডেটের যাই করে অ্যাপ্রুভাল আমি বার করে এবং আমাদের এই আগস্টের স্যালারিটি তাকে আমরা স্যালারি টেবিলে তুলতে পেরেছি। সে বেতন সাবমিট হয়ে গেছিল, তাকে আবার আনলক করি, যেভাবে করা হয় সেইভাবে যাই করে আমি করে ফেলেছি। এটা বহুত, তার জন্য 3 দিন বহুত কষ্ট হয়েছে ডিআই অফিসে, 3 দিন একভাবে লাগাতার লেগে থাকতে হয়েছে এবং প্রচন্ড পরিশ্রম করতে হয়েছে। কেন আপনারা জানেন হুগলি জেলার ডিআই আমাদের একটা পাকা ঘুঘুর বাসা। মানে এখানে যে স্টাফগুলো আছে সব স্টাফ নয়, আধিকারিক যারা আছেন এআই বা ডিআই, এদের আমি অতটা দোষ দেব না। সব মানে সর্বনাশের মূল হচ্ছে যে গ্রুপ ডি যে কটা আছে, আমি নাম করে মানে বলতে পারি 2-1 আমি নামটা করছি না, আপনারা সকলে জানেন নামটা করাও দরকার ছিল। এই 2 থেকে 3 জন আমি খবর নিয়েছি, 3 থেকে 4 জন একটা গ্রুপ ডি, এরা র্যাকেট, এরা মানে পয়সা ছাড়া কারোর কোনো কাজ করে না। ম্যাক্সিমাম শিক্ষকরা দেখছি ঘুরে বেড়াচ্ছেন, তাদের কাজের জন্য কতদিন আসেন তার ঠিক নাই, মানে তাদের হয়ে গেছে, কিন্তু কাজটা তাদের করছে না কে, মানে গ্রুপ ডি ক্যান্ডিডেট। মানে যে বেতন ডিপার্টমেন্টে আমাদের জ্ঞান সেকশনে যে আছে সেই একজন আছে, আর ডিআই এর ঘরের সামনে একজন বসে আছে কেউ সেইখানে। এই গ্রুপ ডি ক্যান্ডিডেট গুলো 2 থেকে 3 জনা মিলে যে একটা র্যাকেট ডি অফিস হুগলি জেলায় সৃষ্টি করেছে, যার জন্য বহু শিক্ষকরা হয়রানির শিকার হচ্ছেন, আমি নিজের চোখে দেখেছি।
এবং ওখানে যদি লাগাতার লেগে না থাকেন, খুব করেন, আপনার কোনো কাজ সেটা হবে না, পয়সা দিতেই হবে। এই জন্যে আমরা ফোরাম থেকে এর আগেও যখন অনিয়মিত বেতন হচ্ছিল হুগলি জেলার মাদ্রাসা শিক্ষকদের, একটা জোরালো ডেপুটেশন দিয়েছিলাম, তার জন্য শিক্ষকরা নিয়মিত টাইমে বেতন পেয়েছেন, এখনো পাচ্ছেন। কিন্তু এত ধান্দাবাজ এবং সুবিধাবাদী শিক্ষক, মাদ্রাসা শিক্ষক, এরা বেনিফিটটা নিতে জানে, যখন কমন এদের ইস্যু থাকে তখন এরা হাজির হয়, আর বাকি কোনো এতে এরা হাজির হয় না। এটাই বড় আশ্চর্য যে একটা ডেপুটেশন দেবেন যে এই অনিয়ম ভাঙার জন্য চেষ্টা করবেন, তা না, এরা ঘরে ঘরে বসে বলে হ্যাঁ এই করা দরকার, কিন্তু আসবে না। এরা জানে যে আমার কাজটা আমি 2, 10, 50, 60 টাকা, 200, 500, 1000 টাকা দিয়ে আমি আমার কাজটা আমি করে নেবো, ঘুষ টুস দিয়ে কোন রকম যেভাবে দিয়ে আসছে আমার কাজটা উদ্ধার করবো। এইভাবে এরা এই দেওয়া অফিসের গ্রুপ ডি স্টাফগুলোকে এমনভাবে বাড়িয়ে দিয়েছে যে আপনারা ভাবতে পারবেন না। তাই এই যে একটা মারাত্মক ঘুঘুর বাসা, আমি নামটা করলাম, এর পরবর্তীতে আমি নামও করব তাদের, এবং ফোরামের পক্ষ থেকে আবার জোরালো ডেপুটেশন দিয়ে এবার ভেবেছি আমরা তালা নিয়ে যাবো, চাবি নিয়ে যাবো, ওই সমস্ত স্টাফগুলোকে তালা চাবি দিয়ে মানে হয় ঘরে বন্ধ করব, নয় দড়িতে পোল্টে বেঁধে রাখবো। এটা আমাদের ভাবনার মধ্যে আছে, যদি আপনারা সহযোগিতা করেন। এই ঘুঘুর বাসা ভাঙতেই হবে, টাকা ছাড়া কাজ নয়, মানুষকে হয়রানি। এই ডিআই অফিস, হুগলি ডিআই অফিস, আমি ওপর মহলেও জানিয়েছি অন্যান্য আধিকারিকদের, এদের ব্যবস্থাটা নিতে হবে। যদি আপনারা সহযোগিতায় থাকেন তাহলে ব্যবস্থা হবে, আপনাদের কাজ ভালোভাবে হবে। আর যদি মনে করেন আপনারা টাকা পয়সা ঘুষ খাবারি দিয়ে এইভাবে দিয়ে আসছি, 2 নম্বরই ভাবে করবেন, তাহলে করবেন, আপনারা ভুগবেন। এই হচ্ছে ব্যবস্থা। বিশেষ এইটা আপনাদের জানাবার ছিল। আর ভুতুরের ব্যাপারে যেটা বললাম আপনারা তো সবই জানেন। আর অনেক হয়ে গেল, আজকে আপাতত এখানে লাইট শেষ করছি। সকলে ভালো থাকবেন এই আশা রাখি।